যারা পরীক্ষা দিয়েছেন অথবা যারা পরীক্ষা দেননি, আপনাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে যে অবশ্যই আপনারা কোশ্চেনটা দেখবেন এবং সলভটা তো জেনেসিস থেকে হয়তো দিবে আপনাদেরকে, সলভটাও দেখবেন এবং হলো এগুলো একটু সলভ করার চেষ্টা করবেন। যেটা হয় যে পরীক্ষা দিলে একটু ব্রেন স্টর্মিং হয়, হ্যাঁ, একটু কোশ্চেন গুলো একটু দেখা হয়, হ্যাঁ, পড়ার একটা ফ্লো আসে। তো পরীক্ষার পড়া কোনোদিনও শেষ হবে না। আমি সব করে পরীক্ষা দেবো এটা কখনোই পসিবল না। আর আমাদের ট্রেনিং করে এটা তো আসলে ইম্পসিবল একটা ব্যাপার। সো আমি বলবো ক্লাস করে যতটুকু পারেন, যতটুকু জানেন অতটুকুই আপনারা পরীক্ষা দিবেন। আমি 4 জন আপুর খাতা দেখেছি যারা পরীক্ষা দিয়েছেন। তো এর মধ্যে আপুরা যারা মানে কিছু কিছু ভুল হয়েছে, যে এসিকিউতে কেউ অনেক বেশি লিখে ফেলেছেন, হ্যাঁ, যেটা দরকার নাই, অপ্রয়োজনীয় জিনিস। আবার এসবি তে কারো একটু প্রবলেম হয়েছে মনে হচ্ছে। তো আজকে সলভ ক্লাসটা করুন আপুরা, হ্যাঁ, তারপর আমি ওই খাতাগুলো সম্বন্ধে বলবো। আচ্ছা, তাহলে আমরা আজকে এসবি দিয়ে শুরু করি। হ্যাঁ, আমাদের 10টা এসবি ছিল আর 5টা এসিকিউ ছিল। 10টা এসবি ফার্স্ট এসবি যেটা ছিল, a 65 years old lady complaining severe itching is diagnosed with VIN on biopsy. What is the first line management? মানে কি? VIN মানে কি? ভালভাল ইন্ট্রাপেথিলিয়াল নিওপ্লাসিয়া। হ্যাঁ, তার বায়োপসিতে এটা এসেছে, তার 65 years old। এখন তার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি? তো ভালভাল ইন্ট্রাপেথিলিয়াল নিওপ্লাসিয়ার ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে লোকাল এক্সিশন। এটা কিন্তু গাইনি দত্তবে খুব সুন্দর করে এটা দেওয়া আছে যে লোকাল এক্সিশন। তারপরের কোশ্চেনটা সেটা হচ্ছে a 45 years old lady came to you with diagnosed as CS cervix. What type of HPV is mostly associated with CS cervix? হ্যাঁ, এটা কিন্তু আপনারা সবাই জানেন যে টাইপ 16 এটা হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস। হ্যাঁ, তারপরেও না একটা আপু এটা ভুল করেছে। হ্যাঁ, এটাও যে একজন আপু একটা ভুল করেছে আমি দেখেছি। আচ্ছা, 3 নাম্বার কোশ্চেন যেটা ছিল, a 30 years old woman, mother of one child, complains of postcoital bleeding, pervaginal discharge for 2 years. You advised her to do colposcopy and colposcopy diagnosis is PIN1. What is the appropriate treatment for her? দেখুন এখানে কথাগুলো একটু ভিন্নতা, যে তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট কি, তার জন্য বেস্ট অপশনটা কি। হ্যাঁ, 30 বছরের একটা উইমেন, হ্যাঁ, তার একটু পোস্ট কয়টাল ব্লিডিং এসেছে এবং তার এসেছে CIN1। আমরা কিন্তু জানি যে সবগুলাই, হ্যাঁ, CIN1 থেকে একদম যে CS সার্ভিক্স হয়ে যায় সবগুলাই কিন্তু হয় না। তার মানে দেখুন এখানে আমাকে প্রথমে যেটা দেখতে হবে, আমি অবজার্ভ করব, আমি অবজারভেশনে রাখবো এই মহিলাটাকে, যেহেতু তার 30 ইয়ার্স ওল্ড, আমি অবজারভেশনে করব। তারপরে হলো যদি তার এটা প্রোগ্রেস করে তখন আমি ট্রিটমেন্ট অপশনের দিকে যাব। হ্যাঁ, এইটা কিন্তু একটা এমআরসিইউজি বই থেকে কোশ্চেনটা করা। আচ্ছা, 4 number question. A 35 years old woman is diagnosed as cervical cancer stage 1B1. What is the most appropriate radiological investigation for this patient? আচ্ছা, এটা আপুরা, এটা CS সার্ভিক্স এর জন্য এমআরআই সবচেয়ে বেশি সেনসিটিভ। হ্যাঁ, এই কথাটা আপনারা একটু মনে রাখবেন যে CS সার্ভিক্স এর জন্য সিটি স্ক্যানের থেকেও বেশি সেনসিটিভ এমআরআই। হ্যাঁ, এমআরআই করলে আমরা এটার একটা বেস্ট রেজাল্ট পাবো। এটা এমআরসিইউজির একটা বই থেকে এই কোশ্চেনটা করা। তারপর 5 নাম্বার কোশ্চেনটা, যে প্রি ম্যালিগনেন্ট, এটা ভালগার হবে না, ভালভার লেশনস হবে। হ্যাঁ, প্রি ম্যালিগনেন্ট ভালভার লেশনস। এখানে দেখুন এই কোশ্চেনটা যেটা এখানে বলা হচ্ছে যে প্রি ম্যালিগনেন্ট ভালভার লেশনস, আর কিছু বলা হয়নি। কোনটা ট্রু চেয়েছে না কোনটা ফলস চেয়েছে কিচ্ছু কিন্তু বলা হয়নি। হ্যাঁ, বিসিপিএস এও কিন্তু কোশ্চেন গুলো এভাবেই আসে, ট্রু ফলস কিছু না। আপনাকে যে 5টা অপশন আছে, এই 5টা অপশন দেখে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ওনারা কি চাচ্ছে। যেমন এখানে 5টা অপশন দেখুন, প্যাগেজ ডিজিজ, লাইচেন স্ক্লেরোসিস, স্কোয়ামাস সেল হাইপারপ্লাসিয়া, স্কোয়ামাস সেল কার্সিনোমা, মেলানোমা ইন সিটু। এর মধ্যে দেখুন এই 4টা অপশনই, হ্যাঁ, এ বি সি আর এই 4টা অপশনই তার প্রি ম্যালিগনেন্ট লেশন। আর ম্যালিগনেন্ট লেশন স্কোয়ামাস সেল কার্সিনোমা। তার মানে কি দাঁড়ালো? তার মানে এখানে আমাকে বোঝাতে চাচ্ছে এখানে কোনটা প্রি ম্যালিগনেন্ট কন্ডিশন না। তার মানে এটার অ্যান্সারটা ডি। হ্যাঁ, এরকম কিন্তু কোশ্চেন গুলো বিসিপিএস এ আসে। তখন আমাকে এই অপশন গুলো দেখে বুঝে নিতে হবে যে ওনারা কি জানতে চাচ্ছে। 6 number question. VIN is more frequently occurs in patient in the age group of 2 to 40 years. Commonly used topical therapy. দেখুন এই একই
ভালভার ইন্ট্রাপিথেলিয়াল নিওপ্লাসিয়া। এখানে থেকে দুইটা কোশ্চেন, 1 নাম্বার এবং 6 নাম্বার। 1 নাম্বার কোশ্চেনে কি ছিল? 1 নাম্বার কোশ্চেনে ছিল যে তার জন্য ওই 30 ইয়ার্স এর জন্য যে সরি 1 নাম্বার কোশ্চেনে যেটা ছিল সেটা হচ্ছে 65 ইয়ার্স ওল্ড এর ইচিং হচ্ছে, তার বায়োপসিতে আসছে বিআইএল, হোয়াট ইজ দ্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট, তার জন্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি। আর এখানে হচ্ছে 20 to 40 ইয়ার্স এর একটা ইয়াং পেশেন্ট, হ্যাঁ, তার জন্য সবচেয়ে কমন যে আমরা কোন টপিক্যাল থেরাপিটা ইউজ করি, এটা কিভাবে ইমিকুইমেট, হ্যাঁ, এটা কিন্তু টপিক্যাল থেরাপি ইমিকুইমেটটাই হচ্ছে ইউজ করা হয়। হ্যাঁ, এখানে কিন্তু যদি বলতো যে ফার্স্ট লাইন ট্রিটমেন্ট, হ্যাঁ, তখন কিন্তু আমার আবার হচ্ছে লোকাল এক্সটেনশন, মানে কোশ্চেন গুলো কিন্তু এভাবেই হয়, একটু খেয়াল করে দেখতে হয়। এটা দেখুন, হাই গ্রেড ইন্ট্রাএপিথেলিয়াল নিওপ্লাসিয়া, মানে হাই গ্রেড ইন্ট্রাএপিথেলিয়াল লেশনস, কোনটা হাই গ্রেড? আমরা জানি যে সিএস সার্ভিক্স এর মানে সিআইএন এর মধ্যে দুইটা, একটা লো গ্রেড ইন্ট্রাএপিথেলিয়াল লেশনস, একটা হাই গ্রেড, মানে একটা হচ্ছে এলএসআইএল আর একটা হচ্ছে এইচএসআইএল। এখন দেখুন এটাও কিন্তু প্রথমটা মানে ওইটার মতোই, যে অপশন গুলো দেখে আমাকে বুঝতে হবে অ্যাকচুয়ালি কি জানতে চাচ্ছে। এখন দেখুন সিআইএল 1 বাদে বাকি সবগুলো সিআইএন 2, 3, সিআইএস এবং মডারেট ডিসপ্লাসিয়া, এগুলো সবগুলোই হচ্ছে হাই গ্রেড ইন্টারপিথেলিয়াল লেশনস এর আন্ডারে পড়ে। তার মানে এর অ্যানসারটা হবে এ, সিআইএল 1। 8 নাম্বার কোশ্চেন, poilocyte is the hallmark of cellular change in HPV infection। এখন হচ্ছে এইখানের মধ্যে দেখতে হবে যে এটাও সেম, অপশন গুলো দেখে আমাকে বুঝতে হবে যে অ্যাকচুয়ালি ট্রু যাচ্ছে না ফলস অ্যান্সার যাচ্ছে। যেমন লার্জ ভ্যাকুলেটেড স্মল সেল, লার্জ ভ্যাকুলেটেড স্কোয়ামাস সেল, ক্লিয়ার পেরিনিকুলার হ্যালো, নিউক্লিয়ার হাইপারক্রোমাটিক, নিউক্লিয়ার মাল্টি নিউক্লিয়েটেড। এখানে সবগুলো অপশনই ট্রু এক্সেপ্ট এ, এটা লার্জ ভ্যাকুলেটেড স্মল সেল হবে না, এটা হবে লার্জ ভ্যাকুলেটেড স্কোয়ামাস সেল। আচ্ছা, তারপর 9 নাম্বার এসবিটা কি ছিল? লোকাল অ্যাবলাটিভ মেথডস আর অল এক্সেপ্ট, মানে অ্যাবলাটিভ মেথডের মধ্যে সবগুলোই আছে, কোনটা নাই সেটা হচ্ছে লিভ। লিভ কি? এটা হচ্ছে এক্সিশনাল মেথড, এটা অ্যাবলাটিভ মেথড না, এটা হচ্ছে এক্সিশনাল মেথড। তারপরের কোশ্চেনে চলে যাই, which statement is true, কোনটা হচ্ছে ট্রু? এটা মোটামুটি সবাই পেরেছে যে সার্ভাইকাল নিওপ্লাসিয়া অরিজিনেটস অলমোস্ট অলওয়েজ ফ্রম দ্য ট্রান্সফরমেশন জোন। এখানে যে অলমোস্ট অলওয়েজ, হ্যাঁ, এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখতে হবে। পার্ট 1 এর সময় আমরা এই কথাগুলো একটু গুরুত্ব দিয়ে দেখেছি, মানে দত্ততে যে লাইনগুলো একটু হাইলাইট করা থাকে ওগুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট, হ্যাঁ, বক্স গুলো সব সময়ের জন্য ইম্পর্টেন্ট। তাহলে এটার অ্যান্সার হচ্ছে এ। আচ্ছা, এখন আমাদের 10টা এসবি শেষ, এখন আমরা যাব এসিকিউ। এর মধ্যে হচ্ছে কারো কি কোনো সমস্যা আছে যে এসবি গুলাতে? আপু ওই যে 7, 8 আর 9টা একটু আরেকবার বলেন। আচ্ছা আচ্ছা আপু, 7, 8 আর 9, ঠিক আছে আপু, আমি দেখতেছি। আচ্ছা, 7 হচ্ছে হাই গ্রেড ইন্ট্রাএপিথেলিয়াল লেশনস, মানে এইটার আন্ডারে দেখুন আপনি অপশনগুলো যদি দেখুন, সিআইএন 2, 3, সিআইএস, মডারেট ডিসপ্লাসিয়া, এই সবগুলোই হচ্ছে হাই গ্রেড ইন্ট্রাএপিথেলিয়াল লেশনস এর আন্ডারে পড়ে। সিআইএল 1 যেটা শুধুমাত্র একটাই হচ্ছে লো গ্রেড ইন্ট্রাএপিথেলিয়াল লেশন, মানে এলএসআইএল, এটা কিন্তু দত্তে একদম শক করে দেওয়া আছে, এই জন্য এটার অ্যান্সার হচ্ছে এ, মানে সিআইএল 1। তারপরে যেটা ছিল, কোইলোসাইট ইজ দ্য হলমার্ক অফ সেলুলার চেঞ্জ ইন এইচপিভি ইনফেকশন। এখন যে কোইলোসাইটের যে ফিচার গুলা ছিল এই অপশন গুলোতে সবগুলাই ট্রু এক্সেপ্ট এ। এতে কি আছে? লার্জ ভ্যাকুলেটেড স্মল সেল, এটা কিন্তু লার্জ ভ্যাকুলেটেড স্কোয়ামাস সেল, হ্যাঁ, স্মল সেল না, স্কোয়ামাস সেল। আর 9 ছিল লোকাল অ্যাবলাটিভ মেথড। লোকাল অ্যাবলাটিভ মেথডের মধ্যে সবগুলোই পড়ছে এক্সেপ্ট লিভ, মানে অ্যান্সার ই যেটা। লিভটা কি? এটা হচ্ছে এক্সিশনাল মেথড, হ্যাঁ, এটা অ্যাবলাটিভ মেথড না। ঠিক আছে আপু? আপু সেটা আছে, মানে ফার্স্ট কোশ্চেনটা ওখানে লেখা, মানে বইতে দেখলাম যে জিন 1 শুড নট বি ট্রিটেড এন্ড ইজ ফলো আপ, এভাবে একটা লাইন লেখা আছে। আপু যেটা ফলো আপে লেখা, হ্যাঁ, দেখেন এটা বায়োপসিতে, এটা হচ্ছে 65 ইয়ার্স একটা ওল্ড লেডি, তার বায়োপসিতে এসেছে বিআইএল, হ্যাঁ। এখন হচ্ছে আমরা এটা ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি, এই পেশেন্টের 65 ইয়ার্স এর পেশেন্টকে তো আমরা আর অবজারভেশন করব না আপু, এখানে আমার একটা ডেফিনিটিভ ট্রিটমেন্ট লাগবে, হ্যাঁ, এটা হচ্ছে লোকাল এক্সিশন। আর যেটা আপনি দেখুন সেমই আরেকটা কোশ্চেন, যেটা হচ্ছে 30 ইয়ার্স এর 35 ইয়ার্স এর, যেটা
মানে হচ্ছে কয় নাম্বার, যে 6 নাম্বার কোশ্চেনটা যেটা 20 to 40 ইয়ার্স এর, ওখানে কিন্তু আবার ওই যে ইমিক্রোমের যে টপিক্যাল থেরাপি গুলো আমরা দেই, ওগুলা দিয়ে আমরা ওয়েট করতে পারি। আপু 1 2 3 একটু বলেন। আচ্ছা, 1 number question হচ্ছে, a 65 years old lady complaining severe itching is diagnosed with vulvar intervitellar neoplasia on biopsy. What is the first line management for this patient? মানে হচ্ছে 65 years এর একটা ওল্ড লেডি, হ্যাঁ, তার বায়োপসিতে এটা এসেছে। এখন তার জন্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট কি? এটা হচ্ছে তার জন্য ফার্স্ট লাইন ম্যানেজমেন্ট হচ্ছে লোকাল এক্সিশন। হ্যাঁ, এখানে এটা যদি 30 ইয়ার্স বলতো তাহলে কি আমাদের অ্যানসারটা চেঞ্জ হয়ে যেত এই 1 নাম্বার কোশ্চেনটাই? হ্যাঁ হ্যাঁ আপু, তখন আমরা হচ্ছে হলো ওয়েট এন্ড ওয়াচ যেটা সেটা দিতে পারতাম আপু। কি দিতাম? ওয়েট অন আস। আচ্ছা আচ্ছা, এবার 2 নাম্বার আমরা চলে যাই। A 45 years old lady came to you with diagnosed as CS cervix. What type of HPV is mostly associated with CS cervix? টাইপ 16, এটা আমরা সবাই জানি যে টাইপ 16 টাই হচ্ছে সবচেয়ে বেশি associated. 3 number question, a 30 years old woman, mother of 1 child, complains of postcoital bleeding, pathogenital discharge for 2 years. You advise her to do colposcopy and colposcopic diagnosis is CIN1. What is the appropriate treatment for her? এখন দেখুন, এটা যে 30 years এর একটা, হ্যাঁ, 30 years আর CIN1, এই ক্ষেত্রেও আমরা কিন্তু অবজারভেশন করতে পারি। হ্যাঁ, এটা এই জন্য এটার অ্যান্সার হচ্ছে অবজারভেশন। এখানে আমরা কোনো ডেফিনিটিভ ট্রিটমেন্টে যাব না, আমরা এটাকে অবজার্ভ করব, কলপোস্কোপি গাইডেড অবজার্ভ করতে করতে আমরা যাব। যদি এটা প্রোগ্রেস করে তখন আমরা হচ্ছে হলো এর জন্য যে অ্যাবলাটিভ মেথড বা এক্সিশনাল মেথডের দিকে যাব। হ্যাঁ, এই জন্য বয়সটা ইম্পর্টেন্ট। যে কোনো ম্যালিগনেন্সির জন্য বয়সটা দেখে তারপরে অ্যান্সার করতে হবে যে এই বয়সের সাথে আমার কোন ট্রিটমেন্টটা যাচ্ছে। এখন কি আমি এসি করতে যাব? জি আপু। আচ্ছা, ঠিক আছে আপু। আচ্ছা, আমাদের যে ফার্স্ট এসিকিউটা ছিল, a 34 years old woman came to you for vaginal bleeding for several times. You do pelvic examination. A growth is felt in posterior lip of cervix. What information you want to know from her? আচ্ছা, এই কোশ্চেনটা দেখে আপনাদের কি মনে হচ্ছে? এখানে কি ইভালুয়েশন চেয়েছে পেশেন্টের? এই কোশ্চেনটা দেখে কি মনে হচ্ছে আপনাদের? হিস্ট্রি নিতে হবে এটা বলতেছেন। হ্যাঁ, এখন আমি যে 4টা খাতা দেখেছি এর মধ্যে একজনকে দেখেছি যে আপু পুরো ইভালুয়েশন লিখে ফেলেছে, মানে হিস্ট্রি, এক্সামিনেশন ফাইন্ডিংস, তারপর হচ্ছে ইনভেস্টিগেশন। কিন্তু কোশ্চেনটা কি দেখেন, মার্ক 2, এখানে আমি ইনফরমেশন বলতে কি বোঝাতে চাচ্ছে? হিস্ট্রি, তাই না? যে হিস্ট্রিতে আমি এখন এই পেশেন্টের যখন আপনি যদি 2 মার্কসের জন্য ইভালুয়েশন পুরোটা লিখে ফেলেন, আপনি কি অন্য কোশ্চেন অ্যান্সার করার টাইম পাবেন আপু? পাবেন না। কিন্তু আমি কিন্তু বললাম মাথায় রাখবেন, আপনাকে অ্যাট লিস্ট 60 মানে 60টা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনাকে করতে হবে আপু। 60 মানে 60। আপনি দেখবেন এভারেজে, আপনি একটা কোশ্চেন নিয়ে যদি দেখেন এভারেজে 60টা কোশ্চেনের অ্যান্সার আপনাকে 3 ঘন্টায় করতে হবে। তার মানে আপনাকে মাথায় ওভাবেই সেট করতে হবে যে আমি একদম স্পেসিফিক টু দ্য পয়েন্ট লিখবো। আমি অনেক কিছু লিখে ভরাই ফেলবো তাহলে কিন্তু নাম্বার আসবে, এরকম কিন্তু কিছু না। হ্যাঁ, তাহলে দেখুন এই পেশেন্টটা যেহেতু ব্লিডিং নিয়ে এসেছে, ফার্স্টে আমাকে তার কি ব্লিডিং এর হিস্ট্রি নিতে হবে। তো ব্লিডিং এর অ্যামাউন্টটা কেমন, কালারটা কেমন, কবে থেকে শুরু হয়েছে, তার ফ্রিকোয়েন্সিটা কেমন, হ্যাঁ, কতদিন ধরে হচ্ছে, সিভিরিটিটা কেমন, তারপর হচ্ছে তার কোনো প্রিসিপিটেটিং ফ্যাক্টর আছে কিনা, যেমন তার পোস্ট কয়টাল ব্লিডিং আছে কিনা, তার কন্ট্যাক্ট ব্লিডিং আছে কিনা, হ্যাঁ, তার ইন্টারমেনস্ট্রুয়াল কোনো ব্লিডিং আছে কিনা, মানে ব্লিডিং সম্পর্কিত সব আগে আমাকে জানতে হবে। তারপর আমি কি জানবো, এই ব্লিডিং এর সাথে তার কোনো অ্যাসোসিয়েটেড কোনো সিমটমস আছে কিনা, যেমন হচ্ছে এর সাথে কোনো ফাউল স্মেলিং ভ্যাজিনাল ডিসচার্জ আছে কিনা, তার ডিসপেরোনিয়া আছে কিনা, তার পেইন আছে কিনা, ডিজিরিয়া আছে কিনা, হ্যাঁ, অথবা তার সামথিং কামিং ডাউন পার ভ্যাজাইনা আছে কিনা, তার ওখানে কোনো ডিকুবিটাস আলসার আছে কিনা। তারপর আমরা মানে এটা করে আমরা জিজ্ঞেস করবো যে তার অ্যাবডোমেনে কোনো হচ্ছে হলো মাস আছে কিনা, হ্যাঁ, তারপর হচ্ছে তার প্যারিটিটা আমরা জিজ্ঞেস করবো। তারপর
আদার্স যে হিস্ট্রিগুলো এগুলো হচ্ছে শেষের দিকে। হ্যাঁ, আমার মেন ইম্পর্টেন্ট হচ্ছে 1 আর 2 নাম্বার পয়েন্ট, আর বাকিগুলো যেগুলো অ্যাসোসিয়েটেড, হ্যাঁ যদি আপনারা টাইম পান তখন বাকিগুলো আপনারা লিখে দিবেন। হ্যাঁ, যেমন হচ্ছে তার মেডিকেল হিস্ট্রি, হাইপারটেনশন, ডায়াবেটিস আছে কিনা, তার কন্ট্রাসেপটিভ হিস্ট্রিটা, হ্যাঁ সে ওসিপি খাচ্ছে না লং টাইম ধরে, তার ফ্যামিলিতে কারো মানে হচ্ছে কার্সিনোমার হিস্ট্রি আছে কিনা, তার নিজস্ব কোনো আগে কোনো ম্যালিগনেন্সি কোনো হিস্ট্রি আছে কিনা, হ্যাঁ তারপরে যে ব্রেস্ট কার্সিনোমা আছে কিনা, ড্রাগ হিস্ট্রি নিতে হবে, যে হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, ট্যামোক্সিফেন। হ্যাঁ, তারপর হচ্ছে হলো যেমন আচ্ছা এটা এরকম কেন আসলো, আচ্ছা আর তারপরে যে মেটাস্টেসিস এর কোনো ইয়ে আছে কিনা, হ্যাঁ এই হিস্ট্রিগুলো নিতে হবে। তো এইটাতে অনেকগুলো দেওয়া আছে পয়েন্ট, কিন্তু এতগুলো না, আপনারা খুঁজে খুঁজে 3-4টা পয়েন্ট হচ্ছে নোট করে ফেলবেন যেগুলো আপনারা লিখবেন। হ্যাঁ, আমি তো সবসময় বলি যে বইয়ে কিন্তু অনেক কিছু আছে, আপনারা কিন্তু ধরেন একটা জিনিসের কমপ্লিকেশন অথবা রিস্ক ফ্যাক্টর অথবা কজ আপনার মাথায় সেটই করে ফেলবেন যে আমি এটা 4টা বা 5টা করে লিখবো। হ্যাঁ, 4টা বা 5টা করে আমরা শিখবো, সেই 4টা 5টাই আমরা লিখবো। তাহলে কি হবে যে স্পেসিফিকও অ্যান্সার করা হবে, প্লাস হচ্ছে হলো যে কি বলে আমি হচ্ছে ভুলবো কম। হ্যাঁ, কারণ বেশি পড়লে কিন্তু দেখা যায় যে যেগুলো আনইম্পর্টেন্ট ওগুলো সামনের দিকে চলে আসে। এটাই সবসময় সবার হয় যে আনইম্পর্টেন্ট গুলো আগে মনে আসে, যেগুলো ইম্পর্টেন্ট যেটা লাগবে ওটাই হচ্ছে মিস হয়ে যায় কোনো না কোনো ভাবে। আচ্ছা, এবার হচ্ছে হলো তারপরে কোশ্চেনটা কি ছিল, হোয়াট ইনভেস্টিগেশন ইউ ওয়ান্ট টু ডু। এটা হচ্ছে কি কি ইনভেস্টিগেশন গুলো আমরা করতে চাই। এখন এটার ফার্স্ট ইনভেস্টিগেশনে কি হবে যে এক্সামিনেশন, কারণ এই পেশেন্টার, হ্যাঁ তাকে কিন্তু আপনাকে সে এভাবে এক্সামিনেশন করতে দেবে না। এক্সামিনেশন আন্ডার অ্যানেস্থেসিয়া করে আমরা কি করব, আমরা ওইখান থেকে বায়োপসিটা নিব। তারপর আর কি কি আমরা করতে পারি, কলপোস্কোপি করতে পারি, তারপর হচ্ছে হিস্টোস্কোপি করতে পারি, সিস্টোস্কোপি করতে পারি, প্রোক্টোস্কোপি করতে পারি, চেস্ট এক্সরে, স্কেলেটাল এক্সরে। এগুলো কেন করব, মেটাস্টেসিস আছে কিনা দেখার জন্য। ইন্ট্রাভেনাস ইউরোগ্রাফি করতে পারি, বেরিয়াম এনেমা দেখবো যে মেটাস্টেসিসটা কোন পর্যন্ত গিয়েছে, সিটি স্ক্যান করব, এমআরআই করব, পেট সিটি করব। হ্যাঁ, এখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, এগুলো আমি ঠিক করে দিয়েছি। হ্যাঁ, আপনাদের অ্যানসার শিট যখন পাবেন তখন ঠিকটাই পাবেন, এগুলো আমি ঠিক করে দিয়েছিলাম, কিন্তু তারপরেও কিভাবে স্ক্রিনে চলে আসলো বুঝতেছি না। আচ্ছা, এটা হচ্ছে প্রথম কোশ্চেনটা ছিল। হ্যাঁ, এখন এখানে কিন্তু আপনারা যেহেতু 3 মার্কস, আপনারা অনেকে এভাবে লিখতে পারেন যে কনফার্মেশনের জন্য কি করব, মেটাস্টেসিস দেখার জন্য কি করব, এরকম আলাদা আলাদা পয়েন্ট করে আপনারা লিখতে পারেন, অথবা আপনারা এভাবে অ্যাজ এ হোল লিখে দিতে পারেন। হ্যাঁ আপু, এটা এক্সামিনেশন আন্ডার অ্যানাস্থেসিয়া ফলোড বাই বায়োপসি এরকম দেওয়া যাবে না? হ্যাঁ আপু, এরকমও লেখা যাবে আপু। আচ্ছা, তারপর চলে যাই আমাদের 2 নাম্বার কোশ্চেনটাতে। A 30 years old lady came to gynae outdoor with postcoital bleeding. What are the screening method of CA cervix? এই যে স্ক্রিনিং মেথড অফ সিএস সার্ভিস, এটা কি, এটা হচ্ছে 3টা। হ্যাঁ, প্যাপস স্মিয়ার, ভায়া, তারপর হচ্ছে এইচপিভি ডিএনএ টেস্টিং। এই 3টেই হচ্ছে স্ক্রিনিং মেথড। সিএস সার্ভিস এর স্ক্রিনিং মেথড হচ্ছে 3টাই। হ্যাঁ, এটা আপনারা মনে রাখবেন যে প্যাপস স্মিয়ার, ভায়া আর এইচপিভি ডিএনএ টেস্টিং। এই সাইটোলজি কথাটা প্যাপস স্মিয়ারের সাথে হবে, ভায়ার সাথে হবে না। হ্যাঁ, আপু, আরেকটা আছে না ভিলি, ওইটা কোনটা আপু? গুগল সায়াডিন দিয়ে যেটা ভিলি বলে যে। ও আচ্ছা আপু, এখানে কিন্তু আমাদের দত্ত বইতে 3টাই লেখা আছে, প্যাপসিসমিয়ার, ভায়া, এইচপিভি ডিএনএ টেস্টিং। হ্যাঁ, আমাদের লেকচার ক্লাসে বলেছিল না ভিডিওর কথাটা। হ্যাঁ আপু, লেকচার ক্লাসে বলে আপনারা অ্যাড করতে পারেন, কিন্তু মানে হচ্ছে আমাদের যে দত্ত মেন দত্ত বই সেখানে হচ্ছে 3টাই লেখা আছে আপু। আচ্ছা, তারপর কি হোয়াই, তারপরে কোশ্চেনটা ছিল হোয়াই ভায়া ইজ মোর প্রিফারেবল ফর আওয়ার কান্ট্রি। হ্যাঁ, এই মানে হচ্ছে ভায়াটা আমাদের দেশের জন্য কেন এত বেশি প্রিফারেবল। এই কোশ্চেনটা যেটা সেটা হচ্ছে মেইনলি হচ্ছে প্যাপস স্মিয়ারটাই কিন্তু গোল্ড স্ট্যান্ডার্ড স্ক্রিনিং মেথড। হ্যাঁ, কিন্তু তারপরেও আমরা ভায়াটা কেন করি, কারণ ভায়াটা করি, ভায়া হচ্ছে হলো একদম সব কি বলবো সব সেটিং এ করা যায়, এবং ভায়া করার জন্য কিন্তু ডক্টর লাগে না। হ্যাঁ, এটা নার্স অথবা টেকনিশিয়ান ওরাই করতে পারে, এটার প্রসিডিওরটা খুবই ইজি, এবং এখানে হচ্ছে হলো পেশেন্টের কি বলে রেজাল্টও ভালো পাওয়া যাচ্ছে, এবং হচ্ছে পেশেন্টের আপনার ফলো আপে যারা আসতেছে, হ্যাঁ এই পেশেন্ট গুলাকে আমরা মানে আউটডোর বেসিসে করে ফেলতেছি, এটার জন্য কোনো আলাদা করে পেশেন্টের অ্যাডমিশন করা
লাগছে না, এই জিনিসগুলোর জন্যই ভায়াটা মেনলি করা হচ্ছে। আর হচ্ছে এটাতে ইনফ্রাস্ট্রাকচারও কম হয়, হ্যাঁ, টাকা পয়সারও ব্যাপার থাকে। কিন্তু প্যাপ অ্যাসেসমেন্টটাই হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড। হ্যাঁ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, প্যাপ অ্যাসেসমেন্টটাই গোল্ড স্ট্যান্ডার্ড। কিন্তু ভায়াটা আমরা করছি আমাদের দেশের জন্য, যেটা হচ্ছে আমাদের দেশের জন্য ফিজিবল। আচ্ছা, থার্ড নাম্বার কোশ্চেন, এ 65 years old woman diagnosed as CA cervix, হ্যাঁ, প্রিভেনশন অফ CA cervix। আর হচ্ছে সেকেন্ড কোশ্চেন ছিল হোয়াট আর দ্য কনজারভেটিভ সার্জারি অফ সিএ সার্ভিস। আচ্ছা, এখানে না 65 হবে না, এটা না 35 ইয়ার্স ওল্ড হবে। হ্যাঁ, 35 ইয়ার্স ওল্ড ছিল এটা, মানে কোশ্চেনটাতে এখানে ভুল এসেছে, প্রিন্টিং মিস্টেক হয়ে গেছিল। কারণ 65 ইয়ার্স ওল্ডে তো আর কনজারভেটিভ সার্জারি আর কিছু থাকে না। 35 ইয়ার যেটা রিপ্রোডাক্টিভ এজ গ্রুপ তাদের জন্য কোশ্চেনটা আসলে আমি ওই হিসেবেই করা হয়েছিল, কিন্তু এখানে প্রিন্টিং মিস্টেক হিসেবে 65 চলে এসেছে। তো প্রিভেনশন অফ সিএ সার্ভিক্স, এটা তো বই খুব সুন্দর করে দেওয়া আছে যে প্রাইমারি প্রিভেনশন কিছু আছে, সেকেন্ডারি প্রিভেনশন কিছু আছে। তো প্রাইমারি প্রিভেনশন গুলা কি, মেইনলি হচ্ছে আমাকে রিস্ক ফ্যাক্টর গুলো অ্যাসেস করতে হবে এবং ট্রাই করতে হবে যেন এই রিস্ক ফ্যাক্টর গুলো এলিমিনেট করা যায়। সেটা কিভাবে, যে আগে আমাকে স্ক্রিনিং করতে হবে যে উইমেন যাদের হচ্ছে কাদের বেশি রিস্ক আছে, যে এই সিএ সার্ভিক্স হওয়ার জন্য কার কে বেশি রিস্ক থাকে, যেমন হাই প্যারিটি, তারপর যাদের এইচপিভি ইনফেকশন হয়েছে, যারা লং টার্ম ওসিপি খাচ্ছে, যারা লো সোসিওইকোনমিক কন্ডিশন থেকে এসেছে, যাদের মাল্টিপল সেক্সুয়াল পার্টনার, যারা হাইজিন মেইনটেইন করতে পারছে না, হ্যাঁ, তারপর হচ্ছে যারা হচ্ছে এইচপিভি কোনো ভ্যাকসিনেশন নিচ্ছে না, হ্যাঁ, এগুলো। আর সেকেন্ডারি প্রিভেনশন গুলো কি, সেকেন্ডারি প্রিভেনশন গুলো হচ্ছে যে স্ক্রিনিং মেথড গুলো করে আমরা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন করবো। আর কনজারভেটিভ প্রাইমারি আর সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে পার্থক্য কি, মানে প্রাইমারি, হ্যাঁ হ্যাঁ, প্রাইমারি প্রিভেনশন বলতে বোঝাচ্ছে যে রিস্ক ফ্যাক্টর যেগুলো আছে ওই রিস্ক ফ্যাক্টর গুলাকে আমরা প্রিভেন্ট করব। আর সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে আমরা যার হয়ে গিয়েছে, হ্যাঁ, তার এখন হচ্ছে হলো আমরা স্ক্রিনিং করব, যে পেশেন্টের ধরেন 35 এর 40 ইয়ার্স এর একটা পেশেন্টের সিআইএন হয়ে আছে, সে জানেই না, ওই পেশেন্টটাকে আমরা হচ্ছে স্ক্রিনিং এর মাধ্যমে বের করব। তারপর ওইটাই হচ্ছে মানে মেথড, মানে প্রিভেনশন, মানে ওই সিআইএন থেকে যেন সিএ সার্ভিক্স না হয়ে যায়। এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, যে আমাকে স্ক্রিনিং মেথডের মাধ্যমে, ইনভেস্টিগেশনের মাধ্যমে এটা আমি বের করতেছি, এটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। আর প্রাইমারি প্রিভেনশন হচ্ছে যে আমি একদম গোড়া থেকে, মানে রিস্ক ফ্যাক্টর গুলাকে যদি আমি এলিমিনেট করার চেষ্টা করি, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। বুঝতে পারছেন আপু? কি হলো এটা? জি আপু। আচ্ছা আচ্ছা, এখন হচ্ছে কনজারভেটিভ সার্জারি। এখন 65 ইয়ার্স ওল্ড এটা চলে এসেছে, আসলে এটা 35 হবে। তো 35 ইয়ার্স এর একটা রিপ্রোডাক্টিভ এজের জন্য আমরা কি কি কনজারভেটিভ সার্জারি আছে আমরা জানি, দুইটাই অপশন আছে, একটা সার্ভাইকাল কোনাইজেশন আর একটা হচ্ছে ট্র্যাকেলেক্টমি। হ্যাঁ, এই দুইটা আমি এই কোশ্চেনটা এই জন্যই দিয়েছিলাম যেন এই দুইটা জিনিস একটু মাথায় থাকে, যে রিপ্রোডাক্টিভ এজ গ্রুপের একটা মহিলা আসলে আপনার কাছে, তখন তো আমরা সাথে সাথে আর হিস্টেক্টমি বা ওগুলো করে দিব না, কারণ তখন হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে সার্ভাইকাল কোনাইজেশন আর ট্র্যাকেলেক্টমি, এই দুটো জিনিস একটু মনে রাখবেন, এটা একটু ইম্পর্টেন্ট। যে এই ট্র্যাকেলেক্টমিটা কি আপু? ট্র্যাকেলেক্টমিটা হচ্ছে আপু সার্ভিক্স এর যে অংশটাতে হচ্ছে হলো স্টেজ 1B1 পর্যন্ত তো করা যায়, ওই অতটুকু অংশটা শুধু কেটে ফেলে দেয় আপু। আচ্ছা, আর কোনাইজেশন হচ্ছে আপু ওই যে যেটা কটারি করে আর কি। আচ্ছা, এবার 4 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে আচ্ছা আপু, ট্র্যাকেলেক্টমির ইন্ডিকেশন, তারপর কমপ্লিকেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপু। হ্যাঁ, এটা আপনারা পড়ে নিবেন। হ্যাঁ, ট্র্যাকেলেক্টমির ইন্ডিকেশন, কমপ্লিকেশন, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই ট্র্যাকেলেক্টমি একটা পেশেন্টের কিন্তু প্রিটার্ম লেবার হয়ে যায়। হ্যাঁ, এগুলো কিন্তু এই ইয়াটা খুবই ইম্পর্টেন্ট, যে ট্র্যাকেলেক্টমি, হ্যাঁ, এই টপিকসটা কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, 4 নম্বর কোশ্চেন, রেডিওথেরাপি ইজ ইউজফুল ফর ম্যানেজমেন্ট অফ সিএ সার্ভিক্স। এখন রোল অফ রেডিওথেরাপি ইন সিএ সার্ভিক্স। আচ্ছা, এখানে একটা যেটা, সেটা হচ্ছে সিএ সার্ভিক্স এর জন্য কিন্তু সবসময় মনোথেরাপি, হ্যাঁ, মানে হচ্ছে আমরা সব জায়গায় দেখা যায় পলিথেরাপি দেই, হ্যাঁ, রেডিওথেরাপি, কেমোথেরাপি সবকিছু দেয়া, কিন্তু সিএ সার্ভিক্স এর জন্য কিন্তু রেডিওথেরাপি খুবই সেনসিটিভ। হ্যাঁ, সিএ সার্ভিক্সে কিন্তু রেডিওথেরাপির ইউজটা অনেক বেশি হয়। এই জন্য আসলে এই কোশ্চেনটা দেওয়া, কারণ হচ্ছে
এই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমাদের সময় এসেছিল কোশ্চেনটা। তো রোল অফ রেডিওথেরাপি ইন সিএ সার্ভিক্স কি? এখানে 4টা-5টা পয়েন্ট আছে যে এটা সিএ সার্ভিক্সের যে কোনো স্টেজে দেওয়া যায়, হ্যাঁ। ওভারিয়ান টিউমারের ক্ষেত্রে যেটা, সেটা হচ্ছে সার্জারি ফলোড বাই রেডিওথেরাপি, কিন্তু সিএ সার্ভিক্সের ক্ষেত্রে কিন্তু জিনিসটা রেডিওথেরাপিও দেওয়া যায়, তারপর সার্জারিও করা যায়, হ্যাঁ। এটা কিন্তু একটা অপশন হিসেবে ইউজ করা হয়। এটা যে কোনো স্টেজে সিএস সার্ভিসে কিন্তু এটা অ্যাপ্লাই করা যায়। এটা সার্ভাইভাল রেটও কিন্তু ভালো, 85%, হ্যাঁ। তারপর কি ট্রিটমেন্ট অফ যে যাদের হচ্ছে রিকারেন্স হচ্ছে, হ্যাঁ, একটা পেশেন্টকে দেখা গেল যে আপনি ট্রিটমেন্ট করলেন, সেটা আবার রিকার করতেছে, তখনও কিন্তু এই রেডিওথেরাপিটা দেওয়া যাচ্ছে, হ্যাঁ। এটা হচ্ছে কি মর্টালিটি মরবিডিটি কমিয়ে দিচ্ছে, এবং হচ্ছে হলো ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ডোজ। তার মানে কি, যে এটার কোনো কিন্তু এক্সাক্ট ডোজ নাই যে আমাকে ধরেন 100 গ্রাম 100 গ্রামই দিতে হবে, এরকম কিছু না। আমাকে পেশেন্ট অনুযায়ী, হ্যাঁ, ইন্ডিভিজুয়ালাইজ এক একটা পেশেন্টের জন্য আমি এক এক ডোজ এটা ইউজ করতে পারছি, হ্যাঁ। এই অপশনটা কিন্তু সব কার্সিনোমার ক্ষেত্রে নাই, হ্যাঁ। সিএ সার্ভিক্সের ক্ষেত্রে এই অপশনটা কিন্তু ইউজ করা যায়, যে ইন্ডিভিজুয়ালাইজেশন অফ ডোজ। তারপর কি কমপ্লিকেশন, এটার কমপ্লিকেশন কি, কিছু আছে আর্লি কমপ্লিকেশন আর কিছু আছে লেট কমপ্লিকেশন, হ্যাঁ। আপনার এই জিনিসগুলো যে কমপ্লিকেশন গুলো এভাবে পড়বেন, কিছু আর্লি কমপ্লিকেশন, কিছু লেট কমপ্লিকেশন, তারপর অবস্টেট্রিক কমপ্লিকেশনের ক্ষেত্রে ম্যাটারনাল কমপ্লিকেশন, ফিটাল কমপ্লিকেশন, তারপর ম্যাটারনাল কমপ্লিকেশনের আন্ডারে যদি থাকে যে ইন্ট্রাপার্টাম, হ্যাঁ, তারপরে অ্যান্টিনেটাল, তারপর হচ্ছে পোস্টনেটাল, মানে এগুলো না এরকম ভাগ ভাগ করে যদি একটা দুইটা পয়েন্ট লিখেন, তখন দেখা যায় যে বেশ 5টা-6টা পয়েন্ট চলে আসে, হ্যাঁ। আর ম্যাডামদেরও দেখতে সুবিধা হয় যে খাতাটা একটু পয়েন্ট পয়েন্ট করে লিখা, গদবাদার লিখার থেকে একটু পয়েন্ট পয়েন্ট করে লিখলে হয় কি, ম্যাডামদের চোখেও সুন্দরভাবে জিনিসটা ধরা দেয়, এবং হচ্ছে আপনাদেরও দেখতে দেখবেন ভালো লাগতেছে, যে খাতাটাও সুন্দর লাগতেছে দেখতে। এখন কমপ্লিকেশন কি, সব একই কমপ্লিকেশন, যে আর্লি কমপ্লিকেশন যেটা হয় যে নাউসিয়া, ভমিটিং, অ্যাবডোমিনাল ক্র্যাম্পিং হয়, ব্লাডার ইরিটেশন হয়, ডিজেরিয়া হয়, রেকটাল ডিসকমফোর্ট হয়, হ্যাঁ, রেকটাল ব্লিডিং হতে পারে অকেশনালি, আর কি হয়, প্লুরাইটিস হয়, ইরাইথেমা হয়, হ্যাঁ। তারপর হচ্ছে রেডিয়েশন, এই যে ভ্যাজাইনাল স্টেনোসিস, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কমপ্লিকেশন, হ্যাঁ। ভ্যাজাইনাল স্টেনোসিস কিন্তু হয়ে যায়। আর আরেকটা কি লেট কমপ্লিকেশন, লেট কমপ্লিকেশন কি, যে ফিস্টুলা, হ্যাঁ। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে রেডিওথেরাপির পরে যে পেশেন্টের যে সবচেয়ে বেশি যে লেট কমপ্লিকেশন, সেটা কি, সেটা হচ্ছে ফিস্টুলা, হ্যাঁ, ভেসিকোভ্যাজাইনাল ফিস্টুলা। এই ফিস্টুলা ওয়ার্ডে কিন্তু এরকম পেশেন্ট আসে যে সিএস সার্ভিসে রেডিওথেরাপি দেওয়া হয়েছে, এরপরে কয়েক বছর পরে তাকে ফিস্টুলা নিয়ে প্রেজেন্ট করতেছে। এরপর স্ট্রিকচার, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হতে পারে, পারফোরেশন হতে পারে, ভ্যাজাইনাল স্টেনোসিস, যেটা তো বললামই, ওখানে অ্যানাল ইনকন্টিনেন্স, এগুলো জিনিসগুলো হয়। এখানে লেট কমপ্লিকেশনের মধ্যে ফিস্টুলা, এটা কিন্তু মনে রাখবেন আপনারা, হ্যাঁ। এটা কিন্তু কোশ্চেনটা হয়। আচ্ছা, 5 নাম্বার কোশ্চেন যেটা, 34 ইয়ার্স ওল্ড মাল্টিপ্যারাস লেডি, রিকারেন্ট এপিসোড অফ পোস্ট কয়টাল ব্লিডিং, হ্যাঁ, রিস্ক ফ্যাক্টর অফ সিআইএন এর রিস্ক ফ্যাক্টর কি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই ছকটা একদম পুরা, মানে এটা খুবই ইম্পর্টেন্ট, বোথ এসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট, এসবি এর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। এই যে দেখুন এইচপিভি 16, হ্যাঁ, এটা কিন্তু ভুল করা যাবে না। 16 নাম্বারটা হচ্ছে সবচেয়ে বেশি অঙ্কোজেনিক আর সবচেয়ে দুপুরে আমি ওটস নিয়ে ওটস বানাই দিয়েছি, ওটস গুলো রাখতে হবে। ওটস আর দুধ, দুধের অবস্থাটা দুধ আগে দাও, এগুলো দুধ দিয়ে খাওয়া, তো এগুলো দুধ দিয়ে খাওয়া, আর এগুলো কেটে নেয়। আমার একটা পুরো দুধের প্যাকেট পানি দিয়ে দিবি, তাই পুরো দুধ আর ওটস আর কলা। রাত্রে ওটস খাইলে ভালো হতো, আর দুপুরের ফলমূল আর সবজি আর ডিম এগুলো খাইলে, কারণ রাত এগুলো সকালবেলা নিয়ে গেলে পরে দুপুরের সারা দিন খাইতে, আর রাতে ওটস বেশি রিস্ক, হ্যাঁ। এসবি আসলে কিন্তু এসবি 16 দিতে হবে। আমি একটা অ্যানসারে দেখেছি একজন আপু 18 দিয়েছেন, হ্যাঁ। তো এটা কিন্তু সবাই জানে যে 16, হ্যাঁ। আপু জানা জিনিস ভুল করা যাবে না, হ্যাঁ। এখানে মিড টার্মে আমরা দেখা যায় যে কোশ্চেন এসবি কি অনেক কঠিন কঠিন মনে হয়, যে অনেক কঠিন এসেছে, তো সেখানে পাশ করার মূল মন্ত্রই হচ্ছে সোজা জিনিস ভুল করা যাবে না, যেটা
জানা জিনিস সেটা ভুল করা যাবে না, কঠিন যেটা সেটা সবার জন্যই কঠিন। হ্যাঁ, কঠিনের জন্য ফেলও আটকায় না, জানা জিনিস যখন ভুল হয়ে যায় আমাদের তখনই হচ্ছিল মেইনলি ফেলটা হয়ে যায়। এই যে রিস্ক ফ্যাক্টর আপু, এই রিস্ক ফ্যাক্টর থেকে কিন্তু একদম ফার্স্ট কোশ্চেন যেটা ছিল যে হোয়াট ইনফরমেশন ইউ ওয়ান্ট টু নো, হ্যাঁ এই রিস্ক ফ্যাক্টর গুলাই কিন্তু আপনার হিস্ট্রিতে চলে আসবে। আপনি যখন এই রিস্ক ফ্যাক্টর গুলো মাথায় থাকবে তখন আমি একটা পেশেন্টের যখন বললো যে এই পেশেন্টের হিস্ট্রিতে তুমি কি কি নিতে চাও, হিস্ট্রিতে আমি কি কি নিব, যার যেটা রিস্ক ফ্যাক্টর আমি তো সেটাই আগে হিস্ট্রিতে নিব। হ্যাঁ, তো এই জিনিসগুলো আমরা এভাবেই পড়বো যে রিস্ক ফ্যাক্টরটার থেকে যেটা যেটা ইম্পর্টেন্ট, যে পয়েন্টগুলো ইম্পর্টেন্ট এগুলাই কিন্তু আমাকে আবার হিস্ট্রিতে রিপিট করে নিতে হবে। যে এই পেশেন্টের আমার হয়তো একটা কোশ্চেন কমন পড়লো না যে এই পেশেন্টের হিস্ট্রিতে আমি কি কি জানতে চাচ্ছি, হ্যাঁ তখন কি হবে ওই টপিকস এর, হ্যাঁ আপনার কি কি কমপ্লিকেশন ছিল, কি কি কজ ছিল, হ্যাঁ ওগুলাই আপনারা হিস্ট্রিতে নিবেন যে তার এই হিস্ট্রিটা আছে কিনা, তার ওই কমপ্লিকেশনের ওই হিস্ট্রিটা আছে কিনা। এগুলা 2-3 লাইন লিখলেও দেখা যায় যে ম্যাডামরা 1 বা 1.5 এরকম কিন্তু মার্কস দিবে। হ্যাঁ, মানে অ্যাসোসিয়েটেড, হ্যাঁ উল্টাপাল্টা কথা তো লেখা যাবে না, অ্যাসোসিয়েটেড একদম স্পেসিফিক, এটা মাথায় ঢুকিয়ে ফেলেন যে মিড টার্মের পরীক্ষাটা মানেই স্পেসিফিক, একদম টু বি স্পেসিফিক। অনেক কিছু লেখা যাবে না, স্পেসিফিক যেটা সেটাই লিখতে হবে। আচ্ছা, এখন লাস্ট কোশ্চেন যেটা ছিল যে এইচপিভি ভ্যাকসিনেশন সম্বন্ধে কিছু কথা। হ্যাঁ, এই কোশ্চেনটা এই জন্যই দেওয়া হয়েছে, আসলে হচ্ছে হলো ভ্যাকসিনেশনের, এইচপিভি ভ্যাকসিনেশনটা না আমার কাছে মনে হচ্ছে যে ইম্পর্টেন্ট একটা টপিক এবং এখান থেকে কিন্তু আপনাদের কোশ্চেন আসতে পারে। তো এইচপিভি ভ্যাকসিন সম্বন্ধে যেটা, সেটা হচ্ছে এটা হচ্ছে 3টা টাইপ। হ্যাঁ, একটা হচ্ছে বাইভ্যালেন্ট, একটা হচ্ছে ননাভ্যালেন্ট, একটা হচ্ছে কোয়াড্রিভ্যালেন্ট। হ্যাঁ, সার্ভারিক্স, গার্ডাসিল আর হচ্ছে নোনাভ্যালেন্ট যেটা সেটা হলো গার্ডাসিল 9। হ্যাঁ, এটা না এই যে গার্ডাসিল 9 এই অ্যানসারটা না আমি হচ্ছে হলো যে অ্যানসার শিট পাবেন ওখানে খুব সুন্দরভাবে গুছিয়ে দিয়েছি। হ্যাঁ, এখানেও আমি লিখেছিলাম কিন্তু ওই ইয়াটা যে কোথায় চলে গেল। আচ্ছা, ভ্যাকসিন শিডিউল কি 15 বছরের নিচে যারা তাদের জন্য একরকম আর 15 বছরের উপরে যারা তাদের জন্য অন্যরকম। সেটা কি 15 বছরের নিচে যারা তাদের জন্য 2টা ডোজ, একটা হচ্ছে আপনি যেদিন দিয়েছেন সেটা, তারপরে আবার 6 মাস পরে আরেকটা ডোজ দিতে হবে। আর যারা 15 বছরের উপরে তাদের জন্য 3টা, একটা কি একটা যেদিন দিয়েছেন সেটা মানে 0 ডে, তার 1 থেকে 2 মাস পরে আরেকটা ডোজ, তার 6 মাস পরে আরেকটা ডোজ, মানে এই যে 6 মান্থস, এটা 0 থেকে 6 মান্থস মধ্যে। হ্যাঁ, তারপর হচ্ছে এটার এজ গ্রুপটা কি, এটা হচ্ছে 9 থেকে 13 বছরের যে মেয়েগুলো তাদেরকেই মেনলি হচ্ছে দিতে বলে, মানে যারা এখন পর্যন্ত এক্সপোজার হয় নাই, হ্যাঁ সেক্সুয়াল এক্সপোজার হয়নি তাদেরকেই দিতে বলে মেনলি। এখন হচ্ছে বলতেছে যে 9 থেকে 26 বছর পর্যন্ত দেওয়া যায়। এটার ইন্ডিকেশন কি, আমরা কাদেরকে দিব, যে আমরা প্রিভেনশন অফ সার্ভাইকাল ক্যান্সার যেগুলো প্রিভেন্ট করতে পারে। তো এই যে যদি একটা কোশ্চেন বলেন তখন যাদের ভ্যাকসিন দেওয়া হয়েছে তাদের সবাই কি সিএস সার্ভিক্স হবে না এমন কিছু, মানে আমি এইচপিভি ভ্যাকসিন দিয়েছি তো আমার সিএস সার্ভিক্স হবে না, এটা কি মানে একদম নিশ্চয়তা দিয়ে বলা যায়? না। হ্যাঁ, কেন বলা যায় না আপু? কারণ এইচপিভি তো অনেকগুলো ভ্যারাইটি, আর এই যে সবগুলোর বিরুদ্ধে প্রোটেকশন দিবে না, সেটাই তো। কেউ এইচপিভি ভ্যাকসিন দিয়েছে বলে সে আর কোনো কিছুই করলো না, হ্যাঁ কোনো ইনভেস্টিগেশন করলো না, কোনো কিছু করলো না, তারপর দেখা গেলো তার সিএস সার্ভিক্সে বসে আছে, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। তারপর কি, যে এটার হচ্ছে সাইড ইফেক্ট, কি কি সাইড ইফেক্ট আছে, যে শর্ট টার্ম কিছু সাইড ইফেক্ট আছে, যে সুইলিং হতে পারে ওই জায়গাটাতে, সোরনেস হতে পারে, ফেইন্টনেস হতে পারে, এই তো এরকমই হচ্ছে যে এইচপিভি ভ্যাকসিন নিয়ে এরকম 2-3টা লাইন হচ্ছে আপনারা এরকম পড়ে রাখবেন। হ্যাঁ, এই টপিকসটা আমার কাছে এই সেশনের জন্য ইম্পর্টেন্ট মনে হয়েছে, এই জন্য। এটা কি 7.5 বছর থাকবে? হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝি নেন, ইফেক্টিভনেস কি 7.5 বছর থাকবে ভ্যাকসিনের? হ্যাঁ হ্যাঁ ভ্যাকসিনের ওই যে ইফেক্টিভনেস বলতে 7.5 ইয়ার্স ইফেক্টিভনেস। আপু এটা হচ্ছে কি, মানে হ্যাঁ ভ্যাকসিন দেওয়ার পরে যে 7.5 ইয়ার্স এটা হচ্ছে ইফেক্টিভনেসটা একদম মানে জোরালো ভাবে থাকে আর কি, যেটা হ্যাঁ। তারপরে 26 বছরের পরে কি ইফেক্টিভ ভ্যাকসিনটা? আপু 26 বছরের পরে আসলে হচ্ছে কি যারা নাকি আনম্যারিড পার্সন, হ্যাঁ তাদের জন্য যতটা ইফেক্টিভ, যারা নাকি ম্যারিড, হ্যাঁ তারা তো অলরেডি এক্সপোজার হয়ে গিয়েছে, হ্যাঁ তাদের জন্য আসলে খুব বেশি ইফেক্টিভ না। এখন কিন্তু তারপর 26 বছরে যদি দেয়া হয় তাহলে ডোজ কেমন? কিন্তু যদি ধরেন তার 26 বছর, সে ম্যারিড, হ্যাঁ তার জন্য তো আসলে 26 বছর কিছু মানে হচ্ছে হলো সে একই হলো, তাই না? কিন্তু 26 বছর মানে 9 থেকে 26 এর জন্য দিয়েছে যে আপনার বাইরের কান্ট্রিতে
যেহেতু হচ্ছে হলো এত তাড়াতাড়ি তার বিয়ে হয় না, হ্যাঁ, এই জন্য আর কি দিয়েছে, জাস্ট হচ্ছে এক্সপোজার। মেনলি হচ্ছে 9 থেকে 13 বছর, যেটা ওইটাই হচ্ছে একদম পিক আওয়ার, হ্যাঁ, ওই সময় দিলে তখন হচ্ছে এটার ইফেক্টিভনেসটা বেশি ভালো থাকে আর কি আপু। তা আপু যদি হচ্ছে 9 বছরে দেয়, এর যদি ইফেক্টিভনেস 7.5 বছর হয়, তাহলে তো 21 বছরে আবার দেয়া লাগবে। আপু সেটা এখন বইয়ে যা লেখা আছে আর কি আপু, বুঝছেন না, এগুলো তো আর আসলে একটা আছে 26 বছরে দিলে তো 33 বছর থেকে আবার কি করবে তারা? একবার প্রোটেকশন পাইলে আপু, ওই যে বাকি যে প্রিভেনশন গুলো, ওই যে আপু স্ক্রিনিং করে করে বিয়ে করবে, যে হচ্ছে হলো তার তো একবার একটা। আর সবচেয়ে বড় কথা, যেগুলো হাই রিস্ক, যেগুলো বাকি যেগুলো ওগুলো তো লো রিস্ক, যেগুলো হাই রিস্ক যেমন 16, 18, হ্যাঁ, যেগুলো হাই রিস্ক, ওই প্রিভেনশনটা তো সে পাচ্ছে। আপু ডোজ তো 3টা, কতদিন পর পর দিবে 3টা ডোজ? আপু ডোজ 3টা হচ্ছে মোর দেন 15 ইয়ার্স, যেটা হচ্ছে 0, মানে ধরেন আমি আজকে দিলাম, আজকে দেওয়ার পরে 1 মাস অথবা 2 মাস পরে একটা দিলাম, এবং আজকে যে দিচ্ছি তার 6 মাস পরে আরেকটা দিলাম, মানে এই যে 0, 1 to 2 months, 6 month। আচ্ছা, ওকে। আচ্ছা আচ্ছা আপু, আর কারো কোনো কোশ্চেন আছে? আপু আপনারা যারা ছিলেন, আপনারা কি পরীক্ষা দিয়েছেন আপু? আমি 4টা খাতা দেখেছি আপু। আপু আমি ক্লাসটাও করতে পারিনি, পরীক্ষাও দিতে পারি না। আপনি একটু আমাকে কাইন্ডলি বলবেন এটা গাইনি তত্ত্ব কত চ্যাপ্টার? হ্যাঁ আপু, গাইনি দত্তর হচ্ছে ফ্রি ম্যালিগনেন্ট লেশন, যেটা সেটা হচ্ছে আপনার চ্যাপ্টার 23, পেজ হচ্ছে 266, হ্যাঁ, 8 এডিশন, যেটা মানে একদম যেটা হচ্ছে 8 এডিশনের গাইনি দত্ত, যেটা সেটা প্রি ম্যালিগনেন্ট, যেটা এটা কিন্তু 2টা চ্যাপ্টারে, প্রি ম্যালিগনেন্ট ভালভাল লেশন, ভ্যাজিনাল লেশন, সার্ভাইকাল ইন্টারপিটুলার নিওপ্লাসিয়া মানে সিআইএন, এই 3টা হচ্ছে চ্যাপ্টার 23। আর সিএস সার্ভিক্স যেটা, সেটা হচ্ছে চ্যাপ্টার 24, সেটা হচ্ছে চ্যাপ্টার 24 এর পেজ নাম্বার হচ্ছে 283। ওকে আপু, থ্যাংক ইউ। আচ্ছা আপু, আর কার কিছু জানার আছে আপু? আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপু, আপনারা পরীক্ষা দেন, হ্যাঁ, আর পরীক্ষা না দিলে অ্যাটলিস্ট সলভ ক্লাস গুলো করবেন, সলভ শিট গুলা দেখবেন। দেখবেন কি মনে হয় কি কিছু মনে থাকে না, আসলে এরকমই হয়, কিন্তু না পরীক্ষার আগে দেখবেন অনেক হেল্প পায়, হ্যাঁ, কিছু না কিছু আসলে মাথায় থেকেই যায়, এটা কিন্তু সত্যি। আপনি একটা ক্লাস করলেন, আপনি একটা পরীক্ষা দিলেন, বা একটু সলভ শিটটা দেখলেন, বা একটু কোশ্চেনটা দেখলেন, অনেক কিছুই হয়ে যায়, বা একটু লেকচার শিটটা একটু শুনলেন, দেখবেন যে মানে অনেক কিছুই আসলে মাথায় থাকে আপু, দেখবেন যে একটু কোরিলেট করা যায়, হ্যাঁ। তো একটাই রিকোয়েস্ট যে আপনারা পরীক্ষা দিবেন, আর পরীক্ষা নাও দেন, সলভ ক্লাস গুলা করবেন, সলভ শিট গুলা দেখবেন, হ্যাঁ আপু। যদি কারো কোনো কোশ্চেন না থাকে আপু, তাহলে হচ্ছে আমি আপু আরেকটা হচ্ছে কি, ওই যে কি বলে, পরীক্ষা যেটা দিব আমরা হচ্ছে আসলে একটা লেকচারের পরে, তারপর আমাদের ওয়ার্ড থাকে, তারপর হচ্ছে আবার বিভিন্ন এডমিশন, পোস্ট এডমিশন, হাসপাতালে ক্যাজুয়ালিটি ডিউটি এসে এগুলো করার পরে যে পরে পরীক্ষা দিব, ওইটার হয়ে ওঠে না, এই জন্য পরীক্ষা দেওয়া হয় না। পরীক্ষা যদি করা যায়, আমি যখন পড়ছি তারপরে দিয়ে পাঠাই দিতে পারতাম, এটা খুব ভালো হইতো মনে হয়। আপু পরীক্ষা ক্লাস চলে যাচ্ছে, তাহলে তো আমি দিতে পারতেছি না আমার সময় মধ্যে। আপু হচ্ছে কি মানে পড়া হোক বা না হোক, চেষ্টা করবেন কি একটু বাসায় প্র্যাকটিস করার। কারণ হয় কি আপু, পরীক্ষার হলে কি আমি কিন্তু, আপনি মাথায় রাখবেন এটা, আপনাকে অ্যাটলিস্ট 60 কোশ্চেনের অ্যান্সার করতে হবে আপু, বুঝছেন? 60 কোশ্চেনের অ্যান্সার করা কিন্তু চারটিখানি কথা না আপু, তাও বোথ অপস এবং গাইনি। আপনাকে অপস এর হচ্ছে 30, গাইনির 30, মানে আপনি চিন্তা করেন হিউজ কিন্তু, হ্যাঁ। শুনলে মনে হয় যে 1 লাইন 2 লাইন করে লিখবো, হ্যাঁ, যা পারি লিখে দিব, কিন্তু আপু পরীক্ষার হলে কিন্তু এরকম জিনিসটা হয় না। আপনি যদি পরীক্ষার হলে গিয়ে ট্রায়াল দিতে যান, তাহলে কিন্তু আপু মানে কি বলবো, এটা একটা ডিজাস্টার হয়ে যাবে, ফেল হয়ে যাবে। চ্যাপ্টারটা থেকে একটু শর্ট সাজেশন দেওয়া যাবে? ম্যাডাম তো অনেক ভালো করিয়েছেন, কিন্তু মানে একটু কম করতে পারছি আর কি, যে কি আমাদের মিড টার্মের জন্য একটু বেশি এটা একটু বলে দিবেন আপু, কারণ এমনি একটু কঠিন, স্টেজিং গুলো মনে রাখাও কষ্ট। আপু স্টেজিং গুলো তো হ্যাঁ আপু পড়িয়েছে, যেটা স্টেজিং গুলো কিন্তু মানে হচ্ছে এটা হচ্ছে কি মাথায় রাখবেন স্টেজিং গুলো, কিন্তু এগুলো তো রিটেনে আসবে না আপু। এগুলো কি হয়, এখান থেকে না অনেক সময় এসবি চলে আসে, যে একটা সিনারিও দিয়ে বলবে যে এটা হচ্ছে কোন স্টেজ, হ্যাঁ, তখন কিন্তু আপু আপনারা পারবেন না, তখন মনে হবে আল্লাহ আমাদেরকে তো এটা পড়ায় নাই, তাই না? তো রিটেনের জন্য যেটা আপু আমি যে কোশ্চেনটা দিয়েছি আপু, এগুলো একদম হচ্ছে রিটেনের জন্য যেগুলো ইম্পর্টেন্ট। এই যে আমি 5টা এসিকিউ, হ্যাঁ, এই চ্যাপ্টার থেকে এই 5টা এসিকিউ, হ্যাঁ, এই 5টা এসিকিউর মধ্যে
আপনারা যদি এটারও প্রিপারেশন নিয়ে যান তাহলেও দেখবেন যে আপনার অনেক কিছু কমন আসবে। আর বাকি যেগুলো আপনি যদি রিডিং পড়ে যান, হ্যাঁ এসবি এর উদ্দেশ্য করে পড়ে যান, একটু রিডিং পড়ে যান, দেখবেন ওইখান থেকে আসলেই কমন পড়ে যায়। শর্ট সাজেশন বলতে কি এই চ্যাপ্টার গুলো না আসলে খুব ইম্পর্টেন্ট। আর সবচেয়ে বড় কথা কি যেমন ধরেন প্রি ম্যালিগনেন্ট ভালভার যে লেশন, হ্যাঁ ভ্যাজাইনাল ইন্টারপ্রেটেশন, সিআইএন, বিশেষ করে সিআইএন এবং সিএ সার্ভিস, এটা তো খুবই ইম্পর্টেন্ট টপিক। হ্যাঁ আপনি এই দুইটা চ্যাপ্টার না পড়ে আপনি যেতেই পারবেন না। এই দুটো চ্যাপ্টার সিআইএন আর সিএ সার্ভিস, এটার হচ্ছে আপনাকে সবই পড়তে হবে। আর স্টেজিং এর ব্যাপারটা যেটা বললাম আপু, স্টেজিংটা আপনাকে ওইভাবে মুখস্থ করতে হবে না, কারণ আপনাকে তো পরীক্ষায় স্টেজিং আসবে না। হ্যাঁ স্টেজিং আবার আমাদের ভাইবাও নাই যে বলবে যে স্টেজিংটা বলো, ওরকম কিছু নাই। আপনি কি জাস্ট এটা একটু মাথায় রাখবেন যে স্টেজ 1 এ তো কতটুকু যাচ্ছে, বি তে কতটুকু যাচ্ছে, জানো এস বি আসলে আপনারা অ্যান্সার করতে পারেন। বুঝতে পারছেন আপু? আর শর্ট সাজেশন মানে এই চ্যাপ্টারটা আসলেই খুব ইম্পর্টেন্ট। এখানে শর্ট সাজেশন বলতে কিছু নাই আপু। আর শর্ট করে বলতে গেলে ওইটাই, আপনি এই চ্যাপ্টারটা যখন পড়তে বলবেন আপনি সিআইএন আর সিএ সার্ভিস এই দুইটা জিনিস আগে পড়বেন। তারপরে হচ্ছে যে ভালভাল ইন্টারপ্রেথিলিয়াল নিওপ্লাসিয়া, ভ্যাজাইনাল ইন্টারপ্রেথিলিয়াল নিওপ্লাসিয়া, হ্যাঁ ওগুলো একটু চোখ বুলিয়ে যাবেন আপনার হচ্ছে এসবি এর জন্য, ওখান থেকে এসএকিউ একটু কমই আসে। কিন্তু আপনাকে সিএ সার্ভিস, তারপর হচ্ছে সিআইএন, সিআইএন তো খুবই ইম্পর্টেন্ট। আর সিআইএন সিএ সার্ভিস কিন্তু মানে বিশেষ করে যে রিস্ক ফ্যাক্টর গুলো, তারপর হচ্ছে যে স্টেজিং গুলো, এগুলো তো মোটামুটি একই রকম। এই চ্যাপ্টারটা আসলে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ এই চ্যাপ্টারে আসলে ওরকম বাদ দেওয়ার মতো কিছু নাই আর কি, আসলে ওই জন্য এটা একটু পড়তে হবে আপু। আর স্টেজিং এর ব্যাপারটা এভাবেই জাস্ট হচ্ছে আপনি মাথায় রাখবেন, হ্যাঁ এখান থেকে ওইভাবে আসবে না। বিশেষ করে ফিগারটা, হ্যাঁ চিত্রটা যেটা আছে না বইয়ে, ওই ফিগারটা দেখে একটু মাথায় রাখার চেষ্টা করবেন যে হচ্ছে হলো আমার যেমন স্টেজ এর গুলো কোন দিকে যাচ্ছে, হ্যাঁ ছবি দেখে দেখে, একটা নিচের দিকে যাচ্ছে, সাইডের দিকে যাচ্ছে, এরকম ছবি দেখে দেখে একটু হচ্ছে হলো পড়বেন। তাহলে 2-3 বার পড়লে, প্রথমবার পড়লে এরকমই মনে হয় যে আল্লাহ আমি তো কিছু পারি না, কিছু পাবি না। কিন্তু 2-3 বার একই জিনিস তখন আপনারা দেখবেন আপু, তখন দেখবেন যে কিছু হলেও মাথায় আর কি থাকে আপু। আর ম্যানেজমেন্ট যেগুলো স্টেজ ওয়াইজ ম্যানেজমেন্ট, ওভাবে কিন্তু আসে না যে এই পেশেন্টের স্টেজ ওয়াইজ ম্যানেজমেন্ট কি, ওটা কি, ওভাবে আসে না। ওভাবে জাস্ট আপু হয়তো পড়িয়েছে, আপনারা জাস্ট একটু রিডিং করবেন, কিন্তু মেইন ম্যানেজমেন্ট যেটা ওটা কিন্তু এরকমই আসে। যেরকম আমাদের সময় এসেছিল যে সিআইএন 2 তে আছে, এখন তুমি কি করবা, আমরা যেটা করেছি অ্যাবলাটিভ মেথড আর এক্সটেনশন, শুধু নাম লিখেছি, ইন্ডিকেশন কিছু এরকম করে আপু আসবে আসলে পরীক্ষায়। মানে একটু শর্ট শর্ট করে পড়বেন। আর এসবি এর জন্য পুরোটা একটু রিডিং দিবেন, 2-3 বার রিডিং দিলে দেখবেন কি তখন না কিছু না মাথায় থাকে আর কি আপু। আপনি যদি মুখস্থ করার উদ্দেশ্যে পড়তে যান তখন দেখবেন একটা লাইনও পড়া হয় না, কিন্তু আপনি ভাববেন যে আমি একটু রিডিং পড়ি দেখি, রিডিং 2-3 বার দিবেন, দেখবেন যে কিছু না কিছু। আর আমরা তো পার্ট 1 এ পড়েছি তাই না, এমন তো না যে না পড়েই চলে এসেছি, আমরা পার্ট 1 এ সবাই পড়েছি, আমরা সবাই সবকিছু জানি, একটু জাস্ট মানে রিকল করা। হ্যাঁ আচ্ছা আপু, আর কিছু জানার আছে আপু? আপু এগুলো কি শীট দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ আপু, সলভ শিট গুলো দেওয়া হবে। হ্যাঁ সলভ শিট গুলো জেনেসিস এর প্রত্যেকটা এক্সামেরই সলভ শিট আপু আপনারা পেয়ে যাবেন, আপনাদেরকে দেওয়া হবে। হ্যাঁ 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 আপু, যারা কুরিয়ার ঠিকানা দেওয়া আছে কুরিয়ার করে পাঠিয়ে দেবে, আর যারা ঢাকায় থাকে তারা হয়তো অফিসে গিয়ে কালেক্ট করতে পারবে আপু। আর এই সলভ শিট গুলো কিন্তু মানে খুবই মানে কি বলবো, এটা খুবই আমার পরীক্ষার সময় এটা খুবই উপকার দিয়েছিল, যে এগুলো আমি জাস্ট এগুলাই দেখে গিয়েছিলাম। সেই সময় তো এত সময় থাকে না, তখন দেখা যায় এগুলাই জাস্ট বারবার উল্টিয়ে গেলে তখন অনেক কিছু কমন পড়ে। আচ্ছা আপু, তাহলে এখানেই শেষ করে দিলাম। হ্যাঁ ঠিক আছে আপু, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে আপু। আচ্ছা আসসালামু আলাইকুম। জেনেসিসের কেউ আছেন ভাইয়া? জি ম্যাম, জি শেষ করি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাথরুমে খালি বসে থাকে, খালি পেশাব করার চেষ্টা করে, বাথরুমে যা বসে রয়েছে পেশাব করা লাগে, বসে থেকে উঠে এলো।